প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গতদিন আমরা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর, একক ভেক্টর, এদের মান এবং ডিরেকশন কোসাইন এবং বিভিন্ন অক্ষের সাথে কোনো একটা অবস্থান ভেক্টর বা কোনো একটা ভেক্টর কত কত কোণ উৎপন্ন করে সে বিষয় নিয়ে আমরা যত থিওরিটিক্যাল টার্ম ছিল সবগুলো আমরা পড়েছি। আজকে আমরা এর গাণিতিক অংশ নিয়ে আলোচনা করব। চলো দেখি গাণিতিক অংশে কি আছে আমরা দেখে নিই। মনোযোগী হও এবং পূর্ণ খেয়াল রাখো। মশলা মশলা 3, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর বিষয়ক এবং এখান থেকে যাবতীয় খুঁটিনাটি যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা শিখব। ওকে, আচ্ছা। ফার্স্ট, ক্ষেত্র 1। ফার্স্টে আমরা পড়ব দ্বিমাত্রিক স্থানাঙ্কের জন্য দ্বিমাত্রিক ক্ষেত্রে। দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন মূলবিন্দু। এখন ঘটনা যেটা, এই তলে কোনো একটা বিন্দু নেই যেটা হচ্ছে হবে কত স্থানাঙ্ক এক্স ওয়াই, তাই না? এক্স ওয়াই। গতদিন আমরা এই থিওরিটিক্যাল টার্ম শিখেছি কোন একটা বিন্দু দেওয়া থাকলে তার অবস্থান ভেক্টর কি করে নির্ণয় করতে হয়, তাই না? তাহলে ও থেকে পি এটা হচ্ছে কি অবস্থান ভেক্টর আর। তাহলে তোমাকে যদি বলা হয় ফার্স্ট 1 নম্বরে অবস্থান ভেক্টর, আমি যেহেতু মশলা পড়াচ্ছি সুতরাং সূত্রটাই এখানে সরাসরি লিখব, কিন্তু যেহেতু গত লেকচারে আমরা বিশ্লেষণ করেছি কিভাবে অবস্থান ভেক্টর আছে মানে আসে, সেইটা তোমরা কি দেখে নিবা ওখানে। ওকে, বিস্তারিত দেওয়া আছে ইলিভারেট কন্ডিশন। তাহলে আর সমান কি হবে বলো তো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, রাইট? যেহেতু দুইটা স্থানাঙ্কে দুইটার মান। 2 নং কন্ডিশনে দেখো তো অবস্থান ভেক্টরের মান বলো আর সমান কত হবে? রুট ওভার আই এর সহগের স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, জে এর সহগ স্কয়ার। তাহলে কি দেখলাম? অবস্থান ভেক্টর কি হলো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর এখানে আর মান কি হলো? রুট ওভার আই এর সহগ স্কয়ার প্লাস জে এর সহগ দেখো ওয়াই, ওয়াই স্কয়ার। ওকে, নেক্সট, একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর অনেক সময় বলা হবে। তাহলে আর ক্যাপ কি হবে বলতো? অবস্থান ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। তাহলে আমরা অবস্থান ভেক্টর তো পেয়েছি কত বলতো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এবং তার মান কত বলতো? রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, এবার খেয়াল করো, আমরা দেখেছিলাম এক্স অক্ষের সাথে কোণ যদি উৎপন্ন কোণ থিটা এক্স হয়, দেখো এই অংশ এটা ছিল ওয়াই আর এখান থেকে এইটুকু ছিল হচ্ছে কত? এক্স। এই জন্যই পি বিন্দুর স্থানাঙ্ক হয়েছিল কত বলতো? দেখি এক্স ওয়াই। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত বলতো? থিটা এক্স। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ দেখো tan থিটা এক্স যদি আমরা এখানে নিই, তাহলে লম্বকে এটা যেহেতু থিটা এক্স, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, কারণ ভূমির সাথে তো কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা কি লিখতে পারি বলতো দেখি? এক্স লম্ব বাই ভূমি, তাহলে ওয়াই ডিভাইডেড এক্স। তাহলে থিটা এক্স সমান কি পেলাম? tan ইনভার্স। দেখো ওয়াই মানে কি বলতো? ওয়াই ডিভাইডেড এক্স। tan ইনভার্স ওয়াই কার সহগ? ওয়াই কার সহগ? জে ক্যাপের সহগ। তাহলে জে ক্যাপ এর সহগ। এক্স কার সহগ বলতো?
আই ক্যাপের সহগ। ওকে, আচ্ছা নেক্সট, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ tan। আমি যদি এই কোণটা ব্যবহার করি তাহলে দেখো তো ওয়াই অক্ষের সাথে কোণ এটা হচ্ছে থিটা ওয়াই, আমি এখন এটা কেটে দিলাম tan থিটা এক্স, সরি থিটা এক্সটা কেটে দিয়েছি, তাহলে এটা যদি থিটা ওয়াই হয় বলো তো এটা একান্তর কোণ হিসাবে কি থিটা ওয়াই হবে, স্বাভাবিক। এখন এখানে যদি tan ব্যবহার করি আমরা তাহলে কি ঘটনাটা ঘটবে, এখন এটা দেখো ভূমি, এটা দেখো কি লম্ব, তাহলে tan থিটা ওয়াই সমান আমরা কি পাবো বলো তো দেখি, এখানে যেটা পাবো লম্ব এক্স ডিভাইডেড ওয়াই। তাহলে এখান থেকে থিটা ওয়াই বের করতে গেলে কি হবে, tan ইনভার্স এক্স বাই ওয়াই, তাই না। tan ইনভার্স কত হয় বলতো, আই এর সহগ ডিভাইডেড জে ক্যাপের সহগ। ও সে তোমরা কি দ্বিমাত্রিক ক্ষেত্রে কোণ নির্ণয় করতে পারবা। ওকে, আচ্ছা এখন ক্ষেত্র 2, ক্ষেত্র 2 ত্রিমাত্রিক ক্ষেত্রে, ত্রিমাত্রিক ক্ষেত্রে দেখো আমরা থ্রি ডাইমেনশনাল প্রসেসগুলো শিখেছিলাম গতদিন, তো আমি জাস্ট সূত্রগুলো এখানে তোমাদের আলোচনা করছি, কারণ মশলা মানে কি জাস্ট বা একটা নির্যাস। মূলবিন্দু এখানে ত্রিমাত্রিকের উপরে অর্থাৎ সিস্টেম কোঅর্ডিনেট সিস্টেমে, থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা একটা বিন্দু নিলাম যেটা হচ্ছে পি বিন্দু, স্থানাঙ্ক এক্স ওয়াই জেড স্বাভাবিক অর্থেই। তো এখান থেকে আমরা পি এর অবস্থান যদি কোনো একটা ভেক্টর দিয়ে নির্দেশ করি সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। তাহলে 1 নং অবস্থান ভেক্টর কি বলতো, এখানে আমরা দেখো গতদিন এটার ইলিভারেট কন্ডিশন প্রতিষ্ঠা করেছিলাম, তাহলে কি হবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। 2 নং অবস্থান ভেক্টরের মান, তাহলে মান কত হবে রুট ওভার আই এর সহগ কত বলতো এক্স, তাহলে এক্স স্কোয়ার, জে এর সহগ কত বলতো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, কে এর সহগ কত জেড, জেড স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, আচ্ছা নেক্সট, এবার দেখো একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর। সমান্তরাল একক ভেক্টর, তাহলে কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ, তাহলে কি হবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, কারণ মান যেহেতু এটা। ওকে, আচ্ছা নেক্সট, এবার তোমরা খেয়াল করো ঘটনাটা কি, এই ভেক্টরটা কিন্তু এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করেছে থিটা এক্স, ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করেছে থিটা ওয়াই, জেড অক্ষের সাথে কিন্তু কোণ উৎপন্ন করেছে করেনি থিটা জেড, তাই নয় কি। তো এটা আমি তোমাদের গতদিন শিখিয়েছিলাম, দেখো তো আমি এইগুলো অফ করে দিই, শুধু রাখি থিটা এক্স, তাই না থিটা এক্স। তাহলে এখান থেকে যদি আমি এক্স অক্ষের উপরে লম্ব টানি তাহলে নিঃসন্দেহে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স অক্ষের দিকে, মানে এক্স এর মান, মানে এটা এক্স ওয়াই তলে হয়, তো তারপরেও কি আমরা এক্স অক্ষের দিকে মানে এক্স এর মান বা এক্স এর ডিরেকশনে। ওকে, তাহলে এখন তোমাকে যদি বলা হয় এক্স অক্ষের দিকে আর এর উৎপন্ন কোণের ডিরেকশন কোসাইন মানে কি হবে cos থিটা এক্স, তাই না। ডিরেকশন কোসাইন কি হবে cos থিটা এক্স, তাহলে cos থিটা এক্স মানে কত হবে বলো তো দেখি, এখানে যে আমি cos নিই, দেখো তো এটা অতিভুজ আর এটা হচ্ছে কি ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত বলো তো এক্স আর অতিভুজ কত বলো তো আর, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি দেখো উৎপন্ন কোণের ডিরেকশন কোসাইন, রাইট। এখন যদি বলা হতো সিমিলারলি অনুরূপভাবে ওয়াই অক্ষের দিকে আর এর উৎপন্ন কোণের ডিরেকশন কোসাইন, তাহলে cos থিটা ওয়াই কি হবে বলতো, যখন এক্স অক্ষের সাথে ছিল তখন এক্স অক্ষের দিকের মান ডিভাইডেড কি অবস্থান ভেক্টরের মান, ওই যে এক্স বাই আর,
তাহলে ওয়াই অক্ষের দিকে হলে কি হবে বলো তো দেখি, আমরা সিমিলারলি লিখে ফেলবো এখানে ওয়াই ডিভাইডেড আর। জেড অক্ষের দিকে আর এর উৎপন্ন কোণের ডিরেকশন কোসাইন cos থিটা জেড, জেড ডিভাইডেড আর। ওকে, এখন উৎপন্ন কোণগুলো যদি বলা হতো, তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত বলতো, থিটা এক্স কে এদিকে রেখে দাও cos ইনভার্স এক্স বাই আর, তাই না? এক্স বাই আর না, এই যে এখান থেকে থিটা এক্স আমরা বাম সাইডে রেখেছি, cos ওইদিকে চলে যায় কি হবে, ইনভার্স হবে। আমরা এটা অতি সহজে লিখতে পারি cos ইনভার্স দেখো আই এর সহগ ডিভাইডেড আর। ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা ওয়াই কত হবে, cos ইনভার্স এই যে ওয়াই ডিভাইডেড আর। তাহলে cos ইনভার্স কার সহগ, ওয়াইটা বলো তো, ওয়াইটা হচ্ছে জে ক্যাপ এর সহগ, তাহলে জে ক্যাপ এর সহগ ডিভাইডেড আর। জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ কত হবে, থিটা জেড কত হবে বলো তো, cos ইনভার্স জেড বাই আর। তাহলে cos ইনভার্স এটা কি হবে বলো তো, কে ক্যাপ এর সহগ ডিভাইডেড কত আর। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, এই রিলেটেড যত প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে পারি। ওকে, আচ্ছা দুই একটা এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পল 1, একটি ভেক্টর a 3m i ক্যাপ প্লাস 2m j ক্যাপ মাইনাস 6m k ক্যাপ, m হচ্ছে মিটার, নির্ণয় করো ভেক্টরটির মান, ভেক্টরটির সমান্তরাল একক ভেক্টর, বিভিন্ন অক্ষের দিকে উৎপন্ন কোণের ডিরেকশন কোসাইন। 4 নম্বরে বলা হয়েছে বিভিন্ন অক্ষের দিকে উৎপন্ন কোণ সমূহ বা বিভিন্ন অক্ষের সাথে উৎপন্ন কোণ সমূহ। ওকে, আচ্ছা এখন আমরা সলিউশন করি, একটু খেয়াল করো। 1 নং আমরা যদি a নির্ণয় করি তাহলে কি হবে বলতো, এর মান হবে কত বলতো, 3 স্কয়ার 2 স্কয়ার, দেখো মাইনাস 6 কে ক্যাপ আছে না, তাহলে প্লাস মাইনাস 6 স্কয়ার। সবসময় খেয়াল রাখবা যদি ভেক্টরে কোনো একটা মানের সামনে মাইনাস থাকে, কোনো একটা উপাংশের মানের পাশে যদি মাইনাস থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ওই মাইনাসটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কয়ার করব, কখনো বাইরে দেওয়া চলবে না। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বক্স 1 আনসার আসবে। ওকে, বক্সের মধ্যে কোনো একটা মান আসবে, সেটা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবা। এখন খেয়াল করো তো, ভেক্টরটি সমান্তরাল একক ভেক্টর, তাহলে আমরা যদি সমান্তরাল একক ভেক্টরকে কি করি, a ক্যাপ ধরি, তাহলে a ভেক্টরকে তার মান দিয়ে ভাগ, তাই না? a ভেক্টর কত বলো তো, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, তার মান দেখো আমরা কত পেয়েছি, তার মান পেয়েছি বক্স 1। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কোনো একটা রেজাল্ট পাওয়া, বক্স 2 আনসার। ওকে, ক্লিয়ার? তোমরা ক্যালকুলেশন করবা, মানগুলো চলে আসবে। আমি জাস্ট এখানে সময় বাঁচানোর জন্য, মেগাবাইট যাতে কম খরচ হয় এই জন্য কি সংক্ষেপে বলে দিচ্ছি। ওকে, এবার বিভিন্ন অক্ষের দিকে উৎপন্ন করে ডিরেকশন কোসাইন, তাহলে বলো তো এক্স অক্ষের দিকে ডিরেকশন কোসাইন কত, cos থিটা এক্স, তাহলে এক্স বাই এ, তাই না? এক্স বাই আর ছিল, তাই না? এক্স বাই আর। আচ্ছা বলো তো আই এর সাথে যা থাকে সেটা তো এক্স এর মান, তাহলে আই এর সাথে আছে 3 মিটার, আমরা মিটারটাকে তুলে দিয়েছি, তাহলে আমরা কি লিখবো এখানে 3। আর আর মানে কত বলো তো, আর মানে হচ্ছে এ ভেক্টর, তাই না? এখানে তো আর নেই, এখানে আর এর জায়গায় আছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের মান কত বলো তো দেখি, বক্স 1 হয়ে গেল। ওয়াই অক্ষের দিকে উৎপন্ন করে ডিরেকশন কোসাইন cos থিটা ওয়াই কত হবে বলো তো দেখি, 2 জে এর সহগ ডিভাইডেড মান, তাহলে বক্স 1। ক্লিয়ার? আচ্ছা এবার জেড অক্ষের সাথে উৎপন্ন করে ডিরেকশন কোসাইন cos থিটা জেড কত হবে বলো তো, আমরা দেখি জেড মানে কি, কে এর সহগ কত আছে, -6, তাহলে এখানে -6। ওকে, আর মান কত বলো তো, বক্স 1, তাই নাকি? এখন 4 নম্বরে বলেছে বিভিন্ন অক্ষের সাথে উৎপন্ন কোণ সমূহ, এ তো অনেক বেশি ইজি। তাহলে 4 নম্বর আমি এখান থেকে বলি, দেখো তো এক্স অক্ষের সাথে যদি বলে তাহলে কি, থিটা এক্সটাকে এদিকে রাখো, cos ইনভার্সটাকে পাঠিয়ে দাও 3 ডিভাইডেড বক্স 1, ক্যালকুলেশন করলে একটা মান চলে আসবে না? তুমি অনুরূপভাবে এখান থেকে থিটা ওয়াই নির্ণয় করবা, cos ইনভার্স
2 ডিভাইডেড বক্স 1 চলে আসবে, কোন একটা মান আসবে, ক্যালকুলেশন করবা, এখান থেকে তুমি থিটা জেড নির্ণয় করে দাও, তাহলে cos ইনভার্স -6 ডিভাইডেড বক্স 1 ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর দিয়ে এই মানগুলো বের করে দেখো চলে আসবে, আসবে না? আসবে। পৃথিবীতে যত প্রবলেম আছে তোমাকে কি করতে হবে, এইভাবে কি সলভ করতে হবে, রাইট? তাহলে ক্ষেত্র 1 ক্ষেত্র 2 দিয়ে যদি কি প্রবলেম গুলো আসে আমাদের, তাহলে আমরা ইনশাআল্লাহ কি করতে পারবো বলো তো, ক্যালকুলেশন করতে পারবো। ওকে, নেক্সট এবার আমরা ক্ষেত্র 3 দেখব। ওকে, ক্ষেত্র 3, ক্ষেত্র 3 তে আমরা দেখব সরণ ভেক্টর প্লাস সরণ ভেক্টরের মান নির্ণয়, মান নির্ণয়। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট। আমি এখানে ভিভিআই দিয়ে দিলাম, আর এখানে সাইডে আমি হট লিখে দিলাম, হ্যাঁ, হট সাইড এটা। তো এখন সব ক্ষেত্রেই ইম্পর্টেন্ট, অ্যাডমিশন বলো, অল মিশন, অর্থাৎ তোমার যে মিশন শুরু হয়ে গেছে এই মিশনেও। ওকে, সুপার সুপার ইম্পর্টেন্ট। তো খেয়াল করো, আগে আমরা জেনে নিই সরণ এবং দূরত্বটা কি, এই কনসেপ্টটা তোমার একেবারে ক্লিয়ার হওয়া উচিত। ওকে, তো খেয়াল করো, ধরে নাও এ বিন্দু থেকে কোনো একটা বস্তু যাত্রা শুরু করেছে, হ্যাঁ, আর ব্যাসার্ধের একটা বৃত্ত, বৃত্তাকার পথ, কোন একটা পিঁপড়াই ধরে নাও এখান থেকে যাত্রা শুরু করেছে, এটা হচ্ছে পিঁপড়া। ওকে, যাচ্ছে, তো পিঁপড়া যেতে যেতে এই বরাবর যাচ্ছে, যেতে 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 দেখো কি আবার পিঁপড়া চলে আসলো কোথায়, এতে, এতে চলে এসেছে। আচ্ছা বলো তো দেখি এখানে টোটাল পিঁপড়ার অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমরা কি বলতো দূরত্ব লিখতে পারি কি বলতো 2πr, কারণ কি টোটাল যে পরিধিতে গেছে এটা, রাইট? কিন্তু সরণ কত বলতো দেখি? সরণ হচ্ছে 0। কেন 0? কারণ আমরা সরণের ডেফিনেশনে যেটা জানি সেটা হচ্ছে কি, কোন বস্তুর আদি এবং শেষ বিন্দুর ন্যূনতম সরল রৈখিক দূরত্ব, রাইট? তাহলে বলো তো দেখি এই পিঁপড়াটার আদি বিন্দু কোনটা? এ বিন্দু। শেষ বিন্দু কোনটা বলো তো দেখি? এ বিন্দু। তাহলে আদি বিন্দু যদি এ বিন্দু হয়, শেষ বিন্দু যদি এ বিন্দু হয়, তার ন্যূনতম দূরত্ব কত হয় বলো তো দেখি? 0, তাই না? তাহলে সরণ 0 বাট দূরত্ব কি বলো তো দেখি? অবশ্যই 2πr, মানে পরিধির সমান, তাই না? একটু খেয়াল করো, এ বিন্দু থেকে কোন একটা বস্তু যাত্রা শুরু করেছে, এই যে গেল এই রাস্তায়, যে এই অবস্থা বিতে গেল, হাজির হয়েছে, রাইট? তাহলে দূরত্ব কি বলতো? অতিক্রান্ত পথ, তাই না? তাহলে তার মানে এই যে রাস্তায় গেছে, এই রাস্তার টোটাল যে পথ আমরা কি করব? ক্যালকুলেশন করব, করে নিয়ে যেটা টোটাল পাবো আমরা কি? দূরত্ব। আর সরণ কি বলতো? সরণ হচ্ছে আমরা ঠিক এই বিন্দু থেকে এই বিন্দু সোজা রৈখিক দূরত্ব আমরা কি বিবেচনা করব, এ বি হচ্ছে সরণ। ওকে, তাহলে দূরত্ব এবং সরণের মধ্যকার যে তাত্ত্বিক বা সংজ্ঞাগত পার্থক্য সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। ওকে, এখন আমরা সরণ ভেক্টর কি সেটা আমরা দেখতে চাই। তো খেয়াল করো, সরণ ভেক্টর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। ওকে, এখন অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এটা নির্ণয় করব, কিভাবে নির্ণয় করতে পারি? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ওকে, এখন তোমরা খেয়াল করো, এই বিন্দুটা হচ্ছে অরিজিন বা মূল বিন্দু, তাই না? যেহেতু 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা বিবেচনা করেছি, তাহলে এই যে 3 ডাইমেনশনাল কোন একটা কোঅর্ডিনেট সিস্টেমের আমরা একটা বিন্দু নিয়েছি, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু ধরে নাও। পি বিন্দুর স্থানাঙ্ক x1,
y1 z1 হতে পারে না? অবশ্যই। এখন আমরা যদি ও থেকে পি এর অবস্থান কোনো একটা ভেক্টর দিয়ে ইন্ডিকেট করি তাহলে সেটা কি অবস্থান ভেক্টর r1 আমি ধরলাম এবং তার ডিরেকশন কি ও থেকে পি এর দিকে। এবার খেয়াল করো 3 ডাইমেনশনাল এই সিস্টেমেই আমি আরো একটা বিন্দু নিয়েছি, ধরে নাও এটা কিউ বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক x2 y2 z2। ওকে, এখন বলো তো আমি যদি ও থেকে কিউ বিন্দুর এখানে আমরা অবস্থান নির্ণয় করি অবস্থান ভেক্টর দিয়ে, তাহলে এটা হচ্ছে r2, ঠিক আছে না? এখন তোমাকে যদি সরণ ভেক্টর বলা হয়, বলো তো আমরা কি নির্ণয় করতে পারবো পি আর কিউ এর সরণ ভেক্টর? তাহলে পি আর কিউ এর সরণ কি হতে পারে বলো তো? পি থেকে কিউ হতে পারে অথবা কিউ থেকে পি হতে পারে, তাই নয় কি? তাহলে আমরা শুধু পি থেকে কিউই নির্ণয় করব। ধরে নাও এটা হচ্ছে কি ডেল্টা আর, পি কিউটা হচ্ছে ডেল্টা আর। তাহলে বলো তো দেখি এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আমরা যদি ও পি কিউ এ ত্রিভুজ সূত্র প্রয়োগ করি তাহলে কি পাবো? ত্রিভুজ সূত্র প্রয়োগে, তাহলে ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বলো তো দেখি ও পি যেদিকে পি কিউ সেদিকে, তাহলে এদের সমষ্টি বিপরীত কে বলো তো? ও কিউ। তাহলে আমরা এখান থেকে বলো তো কি পেতে পারি? পি কিউ সমান লিখতে পারি ও কিউ মাইনাস ও পি, পারি না লিখতে? অবশ্যই। এখন ঘটনা যেটা আমাদের কিন্তু জানতে হবে ও পি কত আর আমাদের জানতে হবে হচ্ছে ও কিউ কত। ওকে, তাহলে এখানে আমি একটু সাইডে লিখে নিই, দেখো তো ও পি ইজ ইকুয়াল r1, তাই না? কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক কত? x1 y1 z1। তাহলে কোন বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তাকে অবস্থান ভেক্টরে আমরা কি কনভার্ট করতে পারি অনায়াসেই। কিভাবে বলো তো দেখি? x1 i ক্যাপ y1 j ক্যাপ z1 k ক্যাপ দিয়ে, পারি না লিখতে? ওকে, এবার খেয়াল করো তো আমরা যদি ও কিউ নির্ণয় করতে চাই, এটা কি r2, তাহলে আমরা এখান থেকে কি নির্ণয় করতে পারি? দেখো এই বিন্দুর স্থানাঙ্ক আছে x2 y2 z2, তাহলে x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এখন তোমরা খেয়াল করো তো এখান থেকে কি লিখতে পারি আমরা? ও কিউ মানে কত আছে? x2 i ক্যাপ y2 j ক্যাপ z2 k ক্যাপ, তাই না? এবার বলো তো দেখি ওপি কত আছে? ওপি আছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, তাহলে মাইনাস, যেহেতু এই মাইনাস তাহলে কি হবে? x1 i ক্যাপ y1 মাইনাস হবে এখানে y1 j ক্যাপ z1 k ক্যাপ। তাহলে এখান থেকে আমরা যদি দেখো i ক্যাপ কে যদি বের করে নিই, কেড়ে নিই, তাহলে কি হবে? x2 মাইনাস x1 i ক্যাপ, j ক্যাপ কে কেটে নিলে হবে y2 মাইনাস y1 j ক্যাপ। এবার খেয়াল করো j k ক্যাপ কে কেটে নিলে z2 মাইনাস z1 k ক্যাপ। ওকে, তাহলে আমরা লাস্ট ওভারঅল কি পেলাম বলো তো? পি কিউ। দেখো আমরা সরণ ভেক্টর খুঁজে পেয়েছি, পি কিউ মানে কিন্তু ডেল্টা আর, তাই নয় কি? পি কিউটাই হচ্ছে রিপ্রেজেন্ট করছে কাকে? ডেল্টা আর মানে সরণ ভেক্টরকে। তাহলে পি কিউ আমরা কত পেলাম? আমরা পেয়েছি x2 মাইনাস x1 i ক্যাপ। আমরা আবার লিখি এটা y2 মাইনাস y1 j ক্যাপ z2 মাইনাস z1 k ক্যাপ। এটা আমাদের একটু বোঝার আছে, কারণ আমাদের যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো সামনে আসবে তখন সরণ ভেক্টর নির্ণয় করতে দিলে আমরা অবশ্যই এত বড় পথ বা এত বেশি দূরত্ব অতিক্রম করব না। আমরা করব কি? আমরা শুধুমাত্র এই হাতিয়ারটা দিয়ে তখন সলভ করব। ওকে, তো খেয়াল করো মনোযোগ দিয়ে। আমরা বলো তো কি পেয়েছি? পি কিউ। আমরা কি পেয়েছি? পি কিউ, তাই না? পরে কি আছে বলো তো? পরে আছে কিউ। পরে কি আছে বলো তো? কিউ। তাহলে দেখো তো কিউ এর স্থানাঙ্কগুলো আগে বসেছে। দেখো কিউ এর ভুজ হচ্ছে কি x2, দেখো আগে বসেছে। কোটি দেখো y2 আগে বসেছে, রাইট? ধার বা বেদ z2 দেখো কি আগে বসেছে। তার মানে পি কিউ পরে যে থাকে সেই বিন্দুর স্থানাঙ্কগুলো দেখো কি হয়? আগে বসে, রাইট? আর পি কি আগে আসে না? তাহলে পি যেহেতু আগে আসে তাহলে পি এর স্থানাঙ্কগুলো দেখো কি ভুজ পরের স্থানাঙ্ক থেকে দেখো কি ওই পি এর স্থানাঙ্কটা বিয়োগ হয়েছে। ওকে, ভুজ বিয়োগ হয়েছে, কোটি বিয়োগ হয়েছে এবং বেদ বা ধার বিয়োগ হয়েছে না? তাহলে আমরা শিখলামটা কি?
যদি দুটি বিন্দু দেওয়া থাকে, একটু আমরা খেয়াল করি, যদি মুছে দিলাম আমি এই অংশটা, যদি দুটি বিন্দু দেওয়া থাকে এবং তাদের যদি সরণ ভেক্টর নির্ণয় করতে বলা হয়, দেখো পি কিউ নির্ণয় করতে দিয়েছে, তাহলে কি করলাম আমরা, কিউ যেহেতু পরে আছে, কিউ এর ভুজ থেকে পি এর ভুজকে বিয়োগ করলাম, তাহলে পরে যা থাকবে সেটাকে আমরা সামনে বসাবো, এটাই আর কি। এখন বলো তো, তোমাদের যদি বলা হতো কিউপি, তাহলে কি করতাম, তাহলে কি হতো, ডিরেকশনটা হতো এই দিকে, তাই না, এদিকে হতো না। এবার বলো তো পরে কে আছে, পরে কে আছে, পি, তাহলে কি হবে বলো তো দেখি, পি এর স্থানাঙ্ক গুলো কি সামনে চলে আসবে, তাহলে আমরা কি পি এর স্থানাঙ্ক কে আছে, x1 বিয়োগ হবে কি আগে যে আছে কিউ, তাহলে x2 i ক্যাপ, y1 y2 j ক্যাপ, z1 z2 k ক্যাপ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা শিখলাম, সরণ ভেক্টর নির্ণয় শিখেছি না। ওকে, এখন যদি মান নির্ণয় করতে বলতো তাহলে কি কি করতে তোমরা, পি কিউ মডুলাস মানে পি কিউ রুট ওভার, দেখো এই সরণ ভেক্টরের মান নির্ণয় করতে চাই, এটা 3 ডাইমেনশনাল একটা ভেক্টর, অর্থাৎ ত্রিমাত্রিকের ভেক্টর i j k আছে বলে, তাহলে i এর সহগ কত, x2 x1, তাহলে i এর সহগের স্কয়ার, দেখো শিখিয়েছি তোমাদের। ওকে, j এর সহগ কত বলতো, y2 y1, দেখো y2 y1, এটা তোমাদের কি শেখা আছে আগেই। আবার দেখো কি এর সহগ কত বলতো দেখি, z2 z1, ক্লিয়ার, দেখো মান নির্ণয় কমপ্লিট। ওকে, তাহলে সরণ ভেক্টর দুইটা বিন্দু দিয়ে তোমাকে যদি সরণ ভেক্টর নির্ণয় করতে বলা হয় তবুও তুমি পারবা, আশা করা যায় ইনশাআল্লাহ পারবা, এবং তার মান যদি নির্ণয় করতে বলা হয় তবুও ইনশাআল্লাহ পারা যাবে, যাবে না। ওকে, তাহলে আমরা যেহেতু সরণ ভেক্টর নির্ণয় শিখে ফেলেছি, সেহেতু আমরা এই হাতিয়ার নিয়ে দেখি সামনের প্রয়োগগুলো সলভ করতে পারি কি না। ওকে, চলো দেখি। এক্সাম্পল 2, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি মৌমাছি ফুলের বাগানে 2, 3, 4 অবস্থানে অবস্থিত একটি ফুলের উপরে বসলো। পরবর্তী -3, 2, 5 বিন্দুতে অবস্থিত আরেকটি ফুলে বসে মধু আরোহণ করলো। মৌমাছির সরণ ভেক্টর ও সরণ ভেক্টরের মান কত তা নির্ণয় করো। তোমাকে বলা হয়েছে 3D প্রসেসে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। তার আগে একটু বিষয় খেয়াল রাখবা, মৌমাছি বিষয়ে কিছু জানার আছে আমাদের। আসলে মৌমাছি তো কোরআন থেকে আসা, আল্লাহ মৌমাছির উপরে কিন্তু ওহী নাজিল করেছে, কারণ মৌমাছি যেখানে সেখানে কিন্তু বসে না, বুঝছো, মৌমাছি সবসময় ভালো ভালো জিনিসের উপরে বসে। কারণ একটা মৌচাকে 10,000 মৌমাছির জন্য একজন রানী মৌমাছিকে নিযুক্ত করা হয়। এই রানী মৌমাছি 10,000 মৌমাছিকে নেতৃত্ব দেয়। অজানা তথ্য একটু জেনে নিই, তারপরে আমরা প্রবলেম সলভ করতে যাই। নেতৃত্ব দেয়। তো মৌমাছিগুলো সবাই কি হয়, বের হয়, বাইরে বের হয় মধু আহরণের জন্য, ফুল থেকে কি মধু আহরণ করে। এখন ঘটনা যেটা, এখানে কি আসলে রাজা বা পুরুষ মৌমাছি থাকে না, এটা একটা কোশ্চেন তোমার হতে পারে, তাই না কি, মানে মনের মাঝে হতে পারে, কখনো পরীক্ষা আসবে না। তো এখন হ্যাঁ, রাজা মৌমাছি হয়। এই রাজা মৌমাছিগুলো কি করে, মৌচাকে থাকে, তারা মধু আহরণ করতে যায় না, তারা ওই মৌচাক নির্মাণের জন্য সবসময় ব্যস্ত থাকে। তো যাই হোক, তাহলে স্ত্রী মৌমাছিগুলো কি করে, মধু আহরণ করে। তো এখন এই মৌমাছিগুলো যখন কি অনেক দূর থেকে ফুলে থেকে মধু আহরণ করে আসে, তখন চেক পয়েন্ট বসানো হয়, চেকিং যে পয়েন্ট এটা বসানো হয়। কে বসায়, রানী মৌমাছি বসায়। রানী মৌমাছি প্রত্যেককে চেক করে কি করে, মৌচাকে প্রবেশ করায়। এখন যদি কোনো মৌমাছি মধু আহরণ করতে যে নোংরা কোনো জায়গার উপর যদি বসে, তাহলে তাকে অবশ্যই বর্ডারকে অতিক্রম করে মৌচাকে প্রবেশ করতে দেওয়া হয় না। তাকে কি করা হয়, তাকে রানী মৌমাছি মেরে ফেলে। সুতরাং এই যে এত শৃঙ্খলতা একটা, এখান থেকে আসলে অনেক শিক্ষা থাকে আমাদের।
বুঝতে পেরেছ? তো এখন কেন মেরে ফেলে? কারণ এই যে মধু আসবে, এই মধুটা কি হতে হবে? পবিত্র হতে হবে। নোংরা জায়গার মধু হওয়া চলবে না। কারণ আল্লাহ মৌমাছির উপর এই জন্যই নাজিল করেছে ওহী, এই পবিত্র মধু বা পরিষ্কার মধু কি পবিত্র মুখ দিয়ে আমরা ভক্ষণ করব। এই জন্যই একমাত্র চেক পয়েন্ট বসিয়ে বসিয়ে ওই রানী মৌমাছিটা কি করে, যে কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে তাকে ঢোকাই। বুঝতে পেরেছ? আরো আরো অনেক কি মৌমাছি বিষয়ে আছে, তোমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবা ধীরে ধীরে। তো চলে আসি, মৌমাছি তো বিভিন্ন পয়েন্টে গেছে। তো আমরা ধরলাম এই পয়েন্টটাকে আমরা পি পয়েন্ট হিসেবে আখ্যায়িত করলাম। ওকে, আচ্ছা, আমরা এই পয়েন্টটাকে পি পয়েন্ট দিলাম। 2, 3, 4 এটা একটা পি পয়েন্ট। তাহলে ফার্স্ট মৌমাছিটা কোথায় গেল? এখান থেকে যাত্রা, তার চাক থেকে বা মৌচাক থেকে যাত্রা শুরু করে পি পয়েন্টে গেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি R1 অবস্থান ভেক্টর। তাহলে বলো তো দেখি, OP ইজ ইকুয়াল R1 কত হবে? 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। লিখতে পারি না? কারণ তোমরা তো এটা শিখেছো। এবার দেখো মৌমাছিটা কি করেছে, আবার উড়ে গেছে, উড়ে গিয়ে এমন আরো একটা ফুলের উপর বসেছে। ধরে নাও এখান থেকে উড়ে চলে এসেছে এই জায়গায়, এখানে একটা কিউ পয়েন্ট আছে। কিউ পয়েন্টটা কত বলো তো? আমরা এটা ধরলাম কিউ পয়েন্ট -3 2 5। ওকে, আচ্ছা, এখন তো আমরা খেয়াল করো, ও থেকে এই কিউ এর আমরা একটা অবস্থান ভেক্টর কি নির্দেশ করাতে চাই, এটা আমরা R2 রিপ্রেজেন্ট করতে পারি R2 দ্বারা। ওকে, তাহলে বলো তো দেখি, OQ ইজ ইকুয়াল R2 সমান কত হবে? -3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তোমরা তো জানোই স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকলে ঝটপট আমরা কিভাবে অবস্থান ভেক্টরগুলো নির্দেশ করাতে পারি, রাইট? এখন তোমরা খেয়াল করো, তোমাদের বলেছে যেটা, সেটা হচ্ছে সরণ ভেক্টর কত, এই যে সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর কার কার? এই যে পি কিউ এর। কারণ যে পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্ট থেকে উড়ে গিয়ে এখানে গেছে, তাহলে এই সরণ ভেক্টর। তার মানে আমরা পি কিউ নির্ণয় করতে পারি অথবা কিউপি নির্ণয় করতে পারি, তুমি যেটা নির্ণয় করো না কেন সেটাই ওকে। তো আমরা এখানে পি কিউ নির্ণয় করবো। হ্যাঁ, তাহলে পি কিউ যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে বলো তো দেখি? স্বাভাবিক অর্থে আমরা ত্রিভুজ সূত্র এখানে প্রয়োগ করে দিব। যদি ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, ও কিউ মাইনাস ওপি, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখে আসলাম। এক কথায় দেখো, পি কিউ পরে কি আছে? কিউ না? তাহলে ওই কিউ রিলেটেড অংশটা আগে বসবে, এটা আমরা শিখেছি। আচ্ছা, এবার দেখো আমরা কি এখান থেকেই কিন্তু লিখতে পারতাম, রাইট? এখান থেকে লিখতে পারতাম সরাসরি। তো যেহেতু আমরা অবস্থান ভেক্টর নির্দেশ করেছি, এখান থেকে আমরা লিখব। তাহলে কি হবে বলতো? -3, আচ্ছা একবারে লিখতে না যাই, 3i ক্যাপ, যেহেতু আমরা এখন হাঁটা শিখছি, এখনো দৌড়ানো শিখি নাই, সুতরাং আমরা কি ধীরে ধীরেই এগিয়ে যাই। ওকে, 4k ক্যাপ হতে পারে না? আচ্ছা, হেড। তো -3 -2 -5i ক্যাপ। ওকে, এবার দেখো +2j ক্যাপ -3j ক্যাপ, তাহলে -j ক্যাপ। ওকে, আচ্ছা, +5k ক্যাপ -4k ক্যাপ, তাহলে কত হবে? +5 আর -4 +k ক্যাপ। দেখো আমরা কিন্তু সরণ ভেক্টর খুঁজে পেয়েছি, পাই নাই? পেয়েছি। এখন খেয়াল করো তো, সরণ ভেক্টরের মানটা কত হবে? √r i এর সহগ -5, তাহলে আমরা তো জানি -5 এর স্কয়ার, আমরা জানি -j ক্যাপের সহগের স্কয়ার, আমরা জানি k ক্যাপের সহগের স্কয়ার। ক্যালকুলেশন করবা, একটা বক্স আনসার আসবে। ওকে, এটা একটা আনসার, এটা একটা আনসার। ওকে, তাহলে মৌমাছির জন্য আমরা সরণ ভেক্টর খুঁজে পেয়েছি, মৌমাছির জন্য আমরা সরণ ভেক্টরের মান খুঁজে পেয়েছি, পাই নাই? আচ্ছা, নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখব এই রিলেটেড। এখন খেয়াল করো, আমরা কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করতে চাই। ওকে, আমি এখানে হট সাইড লিখে দিই। হ্যাঁ, হট সাইড, এই প্রবলেমগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, সুপার। তো খেয়াল করো, এখানে বলা হয়েছে একটি ভেক্টর এ এর মান 1.5 মিটার এবং পূর্ব দিকে মুখ করে আছে। তাহলে এ এর ক্রিয়াশীল দিক কোন দিকে? পূর্ব দিক। ভেক্টরগুলোর মান ও দিক নির্ণয় করো। কার কার? -a। তাহলে সলিউশন ক নাম্বারের, দেখো তো এ মানে কি? এ ভেক্টর হচ্ছে 1.5 মিটার কোন দিক? পূর্ব দিক, রাইট? তাহলে এখন বলা আছে তুমি -a নির্ণয় করো, তাহলে এর সামনে আমি কি করব? একটা মাইনাস দিয়ে দিব। তাহলে -1.5 মিটার কোন দিক?
পূর্ব দিক। তো দেখো তো এখানে কিন্তু আনসার শেষ। দেখো মাইনাস এ নির্ণয় করতে বলেছে, মাইনাস এ নির্ণয় কমপ্লিট। মাইনাস 1.5 মিটার পূর্ব দিক, তাহলে এটাকে কি আমি পজিটিভ করে দিয়ে 1.5 মিটার পূর্বের বিরুদ্ধে দিয়ে দিতে পারি? এটা কি হবে বলতো? পশ্চিম দিক। এটা আনসার হতে পারে না, কারণ এইদিকে যদি 1.5 মিটার পূর্ব যায় তাহলে বলতো মাইনাস 1.5 কোন দিকে? পশ্চিমের দিকে না? এদিক হচ্ছে পশ্চিম। পশ্চিম, ক্লিয়ার? তাহলে এত কিছু নয়, আমরা এখান থেকেই বুঝে গেছি মাইনাস 1.5 মিটার পূর্ব হলে পূর্বের বিপরীত হচ্ছে পশ্চিম, তাহলে যখনই পশ্চিম লিখবো তখন এটা কি প্লাসে রূপান্তরিত হয়ে যাবে। ক্লিয়ার? এটা আনসার। আশা করা যায় খ নাম্বার তোমরা পারবা। আমরা জানি দেখো এ সমান কত? 1.5 মিটার কোন দিক? পূর্ব দিক, তাই না? তোমাকে নির্ণয় করতে বলেছে a/2, তাহলে আমরা কি করব? a এর নিচে 2 দিয়ে ভাগ করব, তাহলে 1.5 এর নিচে 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে পূর্ব, তার মানে 0.75 মিটার কোন দিক? পূর্ব দিক। এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? তোমরা গ এবং ঘ অনুরূপভাবে নির্ণয় করবে, পারা যাবে না? ওকে, এই এর সাথে কি করব? মাইনাস 2.5 মিটার আমরা গুণ করে দিব, চলে আসবে গতে। আর ঘতে কি 5 গুণ করে দিলে চলে আসবে। ওকে, তাহলে গ তোমরা নিজে করো, ঘ তোমরা কি করো? নিজে করো। ওকে, আচ্ছা, এন কে মানে কি? নিজে করো, এন কে নিজে করো। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আরো একটা প্রবলেম দেখতে চাই। এখন দেখো, খেয়াল করো, একটি একক ভেক্টরকে 0.5 i ক্যাপ প্লাস 8 j ক্যাপ প্লাস c k ক্যাপ দ্বারা প্রকাশ করা হলো। c এর মান কত? তাহলে কি বলেছে বলতো? এই ভেক্টরটাকে একটা একক ভেক্টর বলেছে, তাই না? তাহলে একটু খেয়াল করো তো, 0.5 i ক্যাপ প্লাস 0.8 j ক্যাপ প্লাস c k ক্যাপ সমান একটা একক ভেক্টর, আমরা ইটা ক্যাপ ধরতে পারি। ওকে, ইটা ক্যাপ কি একটা একক ভেক্টর, তাহলে এটাকে আমরা কি করলাম? ধরে নিলাম, ধরি। তো এখন c এর মান কত, তাই না? তাহলে দেখো তো আমরা কি করব? মান বিবেচনা করব। বলো i এর সহগ কত? 0.5 এর স্কয়ার, j এর সহগ কত? 0.8 এর স্কয়ার, k এর সহগ কত? c এর স্কয়ার, আর একক ভেক্টরের মান কত? 1। ওকে, তাহলে এই সাইডের মান সমান কি এই একক ভেক্টরের মান, লিখতে পারি না? ওকে, তুমি এর উপর স্কয়ার দিবা, না প্রবলেম দিতে পারো, সেটা 1ই আসবে। আচ্ছা, তাহলে আমরা যদি শুধু মান নির্দেশ করি এটা আসবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 0.5 স্কয়ার 0.8 এর স্কয়ার প্লাস কত? c স্কয়ার হচ্ছে 1। এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে c বের করবা তোমরা। c বের করলে একটা মান আসবে, সেটা হচ্ছে 0.11 রুট ওভার 0.11। এটা হচ্ছে आंसर। ক্লিয়ার? তাহলে c এর মান এটা চলে আসবে। নেক্সট আরো একটা হট প্রবলেম, খেয়াল করো। দেখো আরেকটা হট প্রবলেম, হ্যাঁ, মানে হট কন্ডিশনে এই প্রবলেমটা তৈরি হয়েছে, পিঁপড়ার হট কন্ডিশনে। তীব্র হট মানে গরমে অতিষ্ঠ হয়ে একটি পিঁপড়া XY সমতলে ছোটাছুটি শুরু করলো। কি কাহিনী ঘটে গেল চিন্তা করো। এবং পরপর 4টি বিন্দুতে গর্ত তৈরি করলো, মানে অতিষ্ঠ হয়ে গর্ত তৈরি করেছে। গর্তগুলো XY উপাংশ যথাক্রমে, দেখো এই বিন্দুতে গর্ত তৈরি হয়েছে, এই বিন্দুতে গর্ত তৈরি হয়েছে, এই বিন্দুতে গর্ত তৈরি হয়েছে, এই বিন্দুতে গর্ত তৈরি হয়েছে। হ্যাঁ, XY উপাংশ কোথায় কোথায় গর্ত তৈরি করেছে। পিঁপড়াটির 4টি গর্তের জন্য চূড়ান্ত সরণের XY উপাংশ গিভেন কত দেওয়া আছে? -140 20 সেন্টিমিটার, এটা চূড়ান্ত। এখন তোমাকে বলা হলো এই যে BX, এই BX নির্ণয় করো। তোমাকে বলা হলো এই যে CX নয় CY, এই CY নির্ণয় করো। এখন তোমাকে বলা হয়েছে গতিপথ উল্লেখ করো। দেখে মনে হচ্ছে বিশাল একটা মস্ত বড় কি স্বাস্থ্যবান একটা প্রবলেম, তাই না? কিন্তু দেখো তো, যত গর্জে তত কি হয় না, বর্ষে না। তাহলে গর্জন বেশি, বর্ষণ আসলে তেমন হয় কিনা দেখি। সলিউশন, 1 নম্বরের সলিউশন একটু খেয়াল করো। চূড়ান্ত পর্যায়ের x উপাংশ কত বলতো? -140, তাই না? প্রত্যেকের x উপাংশ কত বলতো? এটা 30, এটা BX, এটা -20, এটা হচ্ছে কত বলতো? -40। তাহলে আমরা কি করব দেখো তো, x উপাংশগুলো কি যোগ করব। দেখো 30, তাহলে x উপাংশগুলো আমরা যোগ করি। 30 প্লাস BX -20 -80, দেখো সকল x উপাংশ যোগ করে চূড়ান্ত সরণ কত হবে বলতো দেখি? -140।
40। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আমরা অবশ্যই কি খুঁজে পাবো বলো তো, bx, তাই না? -70 সেন্টিমিটারে bx খুঁজে পাবো, এটা হবে। এবার দেখো তো y উপাংশ নিলে কি হবে, y উপাংশ কত 40, তারপরে কত -70, তারপরে এটার জন্য কত cy, এটার জন্য কত বলতো -70, চূড়ান্ত পর্যায়ে কত বলতো 20, তাই না? এখানে কি আছে, শুধু cy ছাড়া আর কিচ্ছু নেই, তাহলে cy কত হয় বলতো 80 সেন্টিমিটার। এই তো आंसर, bx cy শেষ। ওকে, দেখে মনে হয়েছে কি না কি, ওকে তো পারবা কি, কোনো সমস্যা নেই। নেক্সট 2 নাম্বার, গতিপথ চেয়েছে তোমাকে, তাই না? xy সমতল যেহেতু, তাহলে আমরা xy স্থানাঙ্ক ব্যবস্থা একটা বিবেচনা করি। x y এর পজিটিভ, x প্রাইম y এর প্রাইম, রাইট? এটা মূল বিন্দু। তুমি গতিপথটা বলে দিতে পারবা। দেখো ফার্স্ট এটা 3 4, তাহলে 3 4 দুইটাই পজিটিভ, তাহলে কোন বিন্দু? মোটামুটি এই জায়গায়, হ্যাঁ আমি ধরে নিলাম এটা 3 4, তাহলে 3 4 না 30 40। আচ্ছা bx, আচ্ছা bx মানে কত -70, তাহলে এই বিন্দুটা কত তৈরি হবে বলো তো দেখি, এই বিন্দুটা তৈরি হবে -70, bx এর মান আবার কি -70, তাহলে মাইনাস মাইনাস, তাহলে মোটামুটি এই বিন্দুতে, হ্যাঁ এটাও এটাও কি x অক্ষের নেগেটিভ, এটা y অক্ষের নেগেটিভ, তাহলে এই বিন্দু -70 এই বিন্দু। আচ্ছা এবার খেয়াল করো তো, -20 আর cy মানে কত 80, তাই না? তাহলে cy মানে এখানে আমি কি 80 বসাবো, 80, তাহলে -20 মানে x এর মান মাইনাসের দিকে আর y এর মান পজিটিভ, মোটামুটি আমরা কি এই বিন্দুতে পাবো, ধরে নাও -20 80, ক্লিয়ার? আচ্ছা এবার -80 -70 -80 মানে কোন বিন্দু, তাহলে মাইনাসের এটা, হ্যাঁ -80 -70, ধরে নাও কি -80 -70 এই জায়গায় চলে আসবে, -80 -70। ওকে, তাহলে কি ঘটনাটা ঘটলো, ফার্স্ট যাত্রা শুরু করেছে কোথা থেকে, এখান থেকে, কোথায় গেছে প্রথমে এই বিন্দুতে গেছে পিঁপড়াটা, রাইট? তারপরে কি করেছে, ও পিঁপড়া আছে দ্বিতীয় বিন্দুতে, দ্বিতীয় বিন্দু কোনটা বলো তো, এইটা, তাই না? তারপরে কই গেছে পিঁপড়া, তারপরে এই গেছে পিঁপড়া, তারপরে কই গেছে পিঁপড়া, তারপরে এই এসেছে পিঁপড়া। ওকে, পিঁপড়ার গতি এই, এখান থেকে যাত্রা শুরু করে এই গেছে, তারপরে এই আসলো, সরি একটু আমরা পার্লারিং করে দিই, হ্যাঁ এই আসলো, এই গেল, এই চূড়ান্ত চলে আসলো। ওকে, আচ্ছা এই তো হয়ে গেছে আমাদের। ওকে নেক্সট, এবার খেয়াল করো হট সাইডের এক্সাম্পল 6, আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 6 মিটার 4 মিটার 3 মিটার। উল্লেখ্য ঘরের ছাদের ঠিক মধ্যবিন্দুতে সিলিং ফ্যানের অবস্থান, মানে একটা সিলিং ফ্যান জ্বলছে ছাদের মধ্যবিন্দুতে। দক্ষিণ ও পশ্চিম কোণার নিম্ন বিন্দুকে মূল বিন্দু ধরে ত্রিমাত্রিক ক্ষেত্রে সিলিং ফ্যানের অবস্থান নির্ণয় করো। তোমরা নির্ণয় করবা, আমি এখানে আনসারটা বলে দিচ্ছি, হ্যাঁ 3mi ক্যাপ, সবগুলো সলভ আমি দিব এবং সলভ ক্লাস দিব। ওকে, তোমরা প্রস্তুত থাকো, খুব রিসেন্ট সলভ ক্লাস আসছে। তো এটা হচ্ছে 3mi ক্যাপ 2mj ক্যাপ 1.5m k ক্যাপ, এটা হচ্ছে আনসার। এটা তোমরা কি করবা, ক্যালকুলেশন করবা। ওকে, আচ্ছা নেক্সট, 1 কেজি ও 2 কেজি ভর সম্পন্ন দুটি বস্তুর অবস্থান ভেক্টর যথাক্রমে, যেহেতু অবস্থান ভেক্টর নিয়ে আমরা ক্যালকুলেশন করছি, r1 এটা দেওয়া আছে এবং r2 এটা দেওয়া আছে, মানে এই কণার, এই ভরের কণার অবস্থান ভেক্টর এটা, এই কণার অবস্থান ভেক্টর এটা, এই সংস্থার ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর কত। এখন আমি একটু তোমাদের এই সাইডে মাইন্ডেড বলে লিখে দিই, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের। ওকে, ধরে নাও m1 কণার অবস্থান r1, m2 কণার অবস্থান r2। ওকে, এখন যদি তোমাকে বলা হয় ভর কেন্দ্রের অবস্থান কোথায়, ভর কেন্দ্র কিসের, ভর কেন্দ্রের অবস্থান কোথায়, তাহলে কি করবা, ভর কেন্দ্রের অবস্থান r নির্ণয় করতে হবে। তো কি করব, m1 r1 মানে ভর ভ্রামক,
এই যে বিষয়গুলো আমরা কিন্তু সামনে 4 নম্বর অধ্যায় যখন পড়তে যাব তখন কিন্তু এটা দেখবো আর কি, পড়বো। তাহলে প্রথম কণার ভর ভ্রামক, ভর এবং দূরত্বের গুণফলকে বলা হয় হচ্ছে কি ভর ভ্রামক। কোন দূরত্ব সেটা আমি পরে আসবো। প্লাস মোট দরকার ভর ভ্রামক, তাহলে দ্বিতীয় কণার ভর ভ্রামক কত, m2 r2 ডিভাইডেড m1 প্লাস m2, মানে মোট ভর দিয়ে ভাগ করে দিবা, তাহলে ভর কেন্দ্রের অবস্থান আমরা খুঁজে পাবো। তাহলে এখন খেয়াল করো তো, আমি যদি এর উপর ভেক্টর লাগিয়ে দিতাম তাহলে সেটা কি হয়ে যেত, অবস্থান ভেক্টর হয়ে যেত, তাই নয় কি? আগে দিয়েছি শুধু কি অবস্থান মান, কিন্তু এখন কি করেছি আমরা, অবস্থান ভেক্টরে চলে গেছি। খুব ইম্পর্টেন্ট এবং স্পেশাল কিন্তু এই প্রবলেমটা, কারণ সারা বইগুলো খুঁজে দেখা যায় কোনো এক বইয়ের কোনায় পড়ে আছে যেটা কখনো তোমরা দেখো না। ওকে, টিচারগুলো দেখা যায় মাঝে মধ্যে কি এগুলোকে উপেক্ষা করে চলে যায়, কিন্তু তোমরা এখনই শিখে রাখবা, কারণ এগুলো হচ্ছে এক্সট্রা পাওয়ার, এক্সট্রা হাতিয়ার তোমাদের। তো আমরা চলে যাই সলিউশন, অনেক সহজেই আমরা করতে পারবো। তাহলে ভরকেন্দ্রের অবস্থান বা অবস্থান ভেক্টর কি হবে বলতো, এটাকে আমি যদি m1 ধরি, এটাকে যদি আমি m2 ধরি, তাহলে কি m1 r1 m2 r2 ডিভাইডেড m1 প্লাস m2। ওকে, তাহলে এখন দেখো তো m1 মানে 1, r1 মানে কত বলো তো দেখি, i প্লাস 2j প্লাস k, m2 মানে কত 2, সরি m2 মানে হচ্ছে 2, তাহলে আমরা কত পাবো এখান থেকে বলো তো দেখি, r2 দেওয়া আছে দেখো এটা -3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, আর m1 দেওয়া আছে কত বলো তো 1, এবং m2 দেওয়া আছে কত বলো তো 2, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, i প্লাস 2j প্লাস k মাইনাস 6i মাইনাস 4j প্লাস 2k ডিভাইডেড 3, তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা হচ্ছে आंसर। ওকে, ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর। তাহলে এই থিমটা অবশ্যই অবশ্যই তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে। ক্লিয়ার? আচ্ছা, এখন ঘটনা যেটা সেটা হচ্ছে তোমরা পড়ছো বারবার, তোমাদের মনের মাঝে নতুন তো অনেক সময় হতাশা চলে আসে, কিন্তু মনকে শক্তিশালী করবা, অলওয়েজ শক্তিশালী করবা। তো এখন এক ছেলে ইয়াং ম্যান, তো ইয়াং ম্যান পরিবার পরিজন সবাইকে রেখে গহীন জঙ্গলে চলে গেছে। কেন? কারণ সে এমন এক্সট্রা একটা পাওয়ার অর্জন করতে চায়, এজন্য একা সান্নিধ্যে ধ্যানরত অবস্থায় কি সে তার বিধাতার কাছ থেকে কি এই পাওয়ারটা পেতে চায়, এজন্য জঙ্গলে চলে গেছে। দীর্ঘদিন সাধনার পর এক্সট্রা পাওয়ার পেয়েছে। পাওয়ারটা কি? মনে যা আশা করবে সাথে সাথে তার সামনে এসে হাজির হয়ে যাবে। তো এটা সে কি করেছে? অর্জন করেছে। তো এখন সে এটা এখন কার্যকর কতটুকু সেটা সে ট্রাই করতে যাচ্ছে। সে চিন্তা করছে, এই গভীর জঙ্গল, এই জঙ্গলের মাঝে যদি আমার একটা থাকার জন্য স্বর্ণের প্রাসাদ থাকতো তাহলে কতই না ভালো হতো। যখনই কি এটা কল্পনা করেছে মনে, তখনই স্বর্ণের প্রাসাদ হয়ে গেছে। কারণ কি? কারণ সে এক্সট্রা এই ধরনের পাওয়ার অর্জন করেছে। তো প্রাসাদের মধ্যে গেছে, ভাবছে চারি সাইডে যদি ডায়মন্ডের প্রাচীর থাকতো প্রাসাদের কতই না ভালো হতো। তো একটা ডায়মন্ডের প্রাচীর হয়ে গেছে। দেখুন হঠাৎ করে ভাবছে ক্ষুধা লেগেছে, যদি সিলভারের রূপার প্লেটে যদি নানান রকম ফলমূল থাকতো তাহলে আমি খেয়ে প্রীত হতাম। তো ফলমূল হাজির রূপের প্লেটে। সন্ধ্যা নেমে এসেছে, শুয়ে পড়েছে। শুয়ে পড়ে ভাবছে এই বিরাট গহীন জঙ্গল, এই জঙ্গলের আমি একা, যদি 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 তোমরা যেটা ভাবছো সেটা নয় কিন্তু। ওকে, এক ইয়াং ম্যান ভাবছে গভীর রাতে, যদি
এই মুহূর্তে একটা হিংস্র প্রাণী এসে আমাকে আক্রমণ করে। যখনই কি মনে মনে কল্পনা করেছে, কারণ কি ওটা তো অর্জন করেছে, ঠিক তখন হিংস্র একটা বাঘ এসে কি করেছে, ওকে আক্রমণ করে খেয়ে ফেলেছে। তো এই জন্য এখান থেকে শিক্ষা আছে, প্লিজ আমাদের সবসময় মনে যেটা কল্পনা করি সেটাই কিন্তু হতে থাকে। ওকে, এই জন্য মনে যে কল্পনাগুলো করব, মনে যে চিন্তা করব, চিন্তা ভাবনাগুলো যেন আমাদের কি পজিটিভ হয়, পজিটিভ থিঙ্ক হয়। কারণ সবসময় খেয়াল রাখবা, মানুষকে বনের বাঘে খায় না, খায় হচ্ছে কি মনের বাঘে। ওকে, তো যাই হোক, এখানে আজকের লেকচার, নেক্সট লেকচারে ইনশাআল্লাহ তোমাদের সাথে ইনডিরেক্টলি কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।